আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, তার নাম হচ্ছে নিউক্লিয়াস, যেটার সাথে তোমাদের মোটামুটি 9-10 থেকেই পরিচয় আছে। তবে 9-10 একটু কম পরিসরে এটা আমরা জেনেছি, ইন্টারমিডিয়েটে আমরা এটা একটু বৃহৎ পরিসরে জানবো। তো নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি দেখো, এটাকে কোষের প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা অথবা কোষের কি বলা হয়, মস্তিষ্ক। নিউক্লিয়াস শব্দটা এটা মূলত একটা ল্যাটিন শব্দ থেকে আসছে এবং এই নিউক্লিয়াসকে কোষের প্রাণকেন্দ্র বলার পিছনে যথেষ্ট যুক্তি আছে। অর্থাৎ এই নিউক্লিয়াসের ভিতরে এমন কিছু উপাদান আছে যেগুলা আমাদের পুরা কোষটাকে কন্ট্রোল করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। দ্যাট ইজ এটাকে আমরা কোষের প্রাণকেন্দ্র বলতে পারি। তো আমাদের এই নিউক্লিয়াস থেকে আমরা কিভাবে পড়লে আমরা অ্যাডমিশন অথবা আমাদের একাডেমিক লেভেলটা কমপ্লিট হবে, সো তোমরা ওইভাবেই এই ভিডিওতে দেখতে পাবা। অর্থাৎ নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা আমাদের এই ডক্টর রাজু বায়োলজি চ্যানেলে কোষ চ্যাপ্টারের উপরে প্রায় 9 থেকে 10টা ক্লাস আপলোড দিয়েছি। ধারাবাহিকভাবে এই চ্যাপ্টারের প্রতিটা টপিকের উপরে আমরা 0 to Pro লেভেলের আলোচনা করতেছি। তো যারা আজকে এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে দাও, তাহলে নতুন ভিডিও আপলোড হলে তোমরা কিন্তু দেখতে পাবা। আসো, বেশি সময় আমরা নষ্ট করব না, আমরা সরাসরি নিউক্লিয়াসে চলে যাচ্ছি। এখন আমি যদি বলি যে নিউক্লিয়াস শব্দটা এটা একটা ল্যাটিন শব্দ, যেটা হলো নাক্স নাট থেকে আসছে। নিউক্লিয়াস শব্দের খাঁটি বাংলা কি জানো? শ্বাস। নিউক্লিয়াস শব্দের অর্থ হলো শ্বাস। অর্থাৎ আমরা যে বিভিন্ন ফল ফলাদি খেয়ে থাকি তার ভিতরে যেটা শ্বাস থাকে ওইটাকেই মূলত বোঝানো হয়। ওইখান থেকে কনসেপ্টটা কিন্তু আসছে। তো আসো, নিউক্লিয়াস একটা কোষে কতগুলো থাকে? হ্যাঁ, নিউক্লিয়াস এর সংখ্যা সাধারণত তোমরা মনে রাখবা, সাধারণত আমরা যদি বলি যে একটি কোষে একটি মাত্র নিউক্লিয়াসই থাকে, একটি নিউক্লিয়াস থাকে। আমি তোমাদের যে সংখ্যাটা পড়াচ্ছি নিউক্লিয়াসের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাধারণত একটি কোষে একটি নিউক্লিয়াস থাকে। আচ্ছা ভাইয়া, নিউক্লিয়াসের আবিষ্কার নিয়ে তো কিছু বললেন না। আচ্ছা, আমরা একটু পরেই বলবো, এটা আগে আমরা একটু সংখ্যাগুলো জেনে নিই। আচ্ছা, এখন পরিণত হলো যে নিউক্লিয়াস থাকে না কোথায়। হ্যাঁ, নিউক্লিয়াস কোন কোন জায়গাতে থাকে না, একটু সবাই মনোযোগ দাও। নিউক্লিয়াস থাকে না, কোন কোন জায়গাতে নিউক্লিয়াস থাকে না। সো আমরা যদি বলি যে নিউক্লিয়াস থাকে না, এরকম কিছু জায়গা আছে। যেমন ধরো, একটা কোষের নাম তোমরা সবাই জানো, একটার নাম হচ্ছে সিবনল, পরিণত সিবনল, এখানে কোনো নিউক্লিয়াস থাকে না। তারপরে হচ্ছে স্তন্যপায়ীর আরবিসি, ঠিক আছে, স্তন্যপায়ীর আরবিসি, স্তন্যপায়ীর পরিণত আরবিসি, কথাটা হবে স্তন্যপায়ীর পরিণত আরবিসি আর পরিণত সিবকোষ। হ্যাঁ, এইগুলাতে কিন্তু আমাদের কোনো নিউক্লিয়াস থাকে না। এখন যদি কেউ বলে যে নিউক্লিয়াস, আপনি বললেন যে একটা থাকতে পারে, নাও থাকতে পারে। এখন যদি কেউ বলে যে একাধিক নিউক্লিয়াস, একাধিক কোথায় কোথায় থাকতে পারে? নিউক্লিয়াসের সংখ্যা কি একাধিক হতে পারে একটা কোষে? অবশ্যই হতে পারে। সবাই খেয়াল করো, একাধিক নিউক্লিয়াস কোথায় কোথায় পাওয়া যাবে। আমি যদি বলি যে প্রথমে উদ্ভিদের কথা বলি, এটা উদ্ভিদেও পাওয়া যেতে পারে, আবার প্রাণীদেহেও পাওয়া যেতে পারে। তো একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদের এক্সাম্পল তোমাদের বইতে অসংখ্য আছে। আমি কিছু শৈবালের নাম বলে দিচ্ছি, দেখো, যেগুলোতে একাধিক নিউক্লিয়াসের সন্ধান পাওয়া গেছে। ভাই, এই যে সংখ্যাটা আমি আগেই কেন বলতেছি, কারণ এই সংখ্যাগুলো থেকে তোমাদের কিন্তু এমসিকিউ হবে পরীক্ষাতে। আচ্ছা, শৈবালগুলো কি কি আছে দেখো, একজনের নাম হচ্ছে এরকম ভাউচেরিয়া, ঠিক আছে, এটা একটা শৈবাল, ভাউচেরিয়া। তারপর আরেকটা শৈবাল আছে বোট্রিডিয়াম, এরকম একটা শৈবালের নাম শুনবা। আরেকটা শৈবালের নাম শুনবা স্ফেরোপ্লিয়া, ঠিক আছে, স্ফেরোপ্লিয়া। দেখো, ভাউচেরিয়া, বোট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া। তো এগুলাতে একাধিক নিউক্লিয়াস আছে। এগুলা গেল শৈবাল। এখন আসো, আমি কয়েকটা ছত্রাকের নাম বলি যে ছত্রাকগুলাতে একাধিক নিউক্লিয়াস পাওয়া গেছে। তো সেগুলো কি কি ভাইয়া, চলো দেখি আমরা। 1 নম্বরে লেখা হচ্ছে রিজোপাস। আচ্ছা, রিজোপাস, এরকম একটা ছত্রাক আছে। আরেকটা ছত্রাক আছে, তার নাম সকলেই তোমরা জানো, পেনিসিলিয়াম।
পেনিসিলিয়াম। এরকম কয়েকটা ছত্রাকের নাম মনে রাখতে হবে যেগুলোতে একাধিক নিউক্লিয়াস থাকে। আচ্ছা, এবার আসো কিছু প্রাণী কোষের নাম আমরা জানব যেগুলো একাধিক নিউক্লিয়াস যুক্ত কিছু প্রাণী কোষ। একাধিক নিউক্লিয়াস যুক্ত কিছু প্রাণী কোষ কি কি আছে ভাইয়া? আমি যদি বলি যে তোমরা ঐচ্ছিক পেশির নাম শুনেছো নিশ্চয় সবাই। ঐচ্ছিক পেশি শুনছো সবাই? ঐচ্ছিক পেশি, সেই ঐচ্ছিক পেশির কোষ, এখানে কিন্তু একাধিক নিউক্লিয়াস থাকে। তোমরা নিশ্চয় জানো যে ঐচ্ছিক পেশির প্রতিটা কোষে কয়েকশো করে নিউক্লিয়াস থাকে। তোমাদের যখন মাসল চ্যাপ্টারটা পড়াবো, যে মানব কঙ্কাল, ওইখানে কিন্তু পেশি সম্পর্কে আলোচনা আছে। সো এক একটা ঐচ্ছিক পেশিতে একটা দুইটা না, কয়েকশো করে নিউক্লিয়াস থাকতে পারে, এটা একটা। আচ্ছা, আর কোন প্রাণী কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে? আমি একটা এক্সাম্পল দিই, তাহলে আরও মনে থাকবে তোমাদের। তোমরা যে অস্থিকোষগুলো দেখেছ, অস্থিকোষ, হ্যাঁ, বিভিন্ন অস্থিকোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, ঠিক আছে? এখন আসো, এই যে একাধিক নিউক্লিয়াস, মনে রাখবা একাধিক নিউক্লিয়াস কোথায় কোথায় পাওয়া যায়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এখন এই একাধিক নিউক্লিয়াস, এটা যদি উদ্ভিদের ক্ষেত্রে হয়, মনে রাখবা একাধিক নিউক্লিয়াস এটা যদি উদ্ভিদের ক্ষেত্রে আমরা পাই, ওই যে ওই পাশে যে শৈবাল ছত্রাকের এক্সাম্পলটা দিলাম, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে আমরা কি বলি জানো? আমরা একে বলি সিনোসাইট। এটাকে আমরা বলি হচ্ছে সিনোসাইট। উদ্ভিদ কোষ হলে তার নাম হবে কি? সিনোসাইট। তাহলে এইখানে যে নিউক্লিয়াসগুলো থাকে সবগুলোকে আমরা বলি সিনোসাইটিক, অর্থাৎ এই উদ্ভিদগুলো হলো সিনোসাইটিক উদ্ভিদ। আর যদি একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণী কোষগুলো হয়, যেমন ওই যে আমি আপনাদেরকে বললাম ঐচ্ছিক পেশির কোষ, অস্থি কোষ, হ্যাঁ, এগুলাকে আমরা বলি হচ্ছে ভাইয়া প্লাজমোডিয়াম, অথবা এর আরেকটা নাম আছে সিনসাইটিয়াম। এটাকে আমরা বলি হলো সিনসাইটিয়াম। সিনসাইটিয়াম, ওকে, সিনসাইটিয়াম। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার করো, আরেকবার বলি। একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ হলে সিনোসাইট, প্রাণী কোষ হলে সিনসাইটিয়াম। দ্যাট মিন্স এগুলো হচ্ছে সিনসাইটিয়াম, এগুলো হচ্ছে সিনোসাইট। পরীক্ষায় খুব আসে, খুব আসে, খুব আসে, এটা কিন্তু ভাই বাদ দেওয়া যাবে না। ওকে, কোনগুলোতে নিউক্লিয়াস থাকে না সেটাও জানতে হবে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে শুরুতেই বলিনি আজকে, নর্মালি আমি প্রতিদিন সেটা বলেই শুরু করি। নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে, এটা আবিষ্কার হয়েছে 1831 সালে। 1831 সালে আমরা যদি বলি, একজন বিখ্যাত ব্যক্তি, তার নাম ছিল রবার্ট ব্রাউন। হ্যাঁ, রবার্ট ব্রাউন অর্কিড বলে একটা গাছ, সেই অর্কিড পত্রকোষ থেকে নিউক্লিয়াস আবিষ্কার করে। এটা যদি তোমরা যখন পড়বা নিউক্লিয়াস শব্দটা, তখন নিউক্লিয়াস সম্পর্কে যখন শুরু করবা, একদম শুরুতেই এই কথাটা পেয়ে যাবা। সো এটা আমার না বললেও তোমরা পাবা। ওকে, তাহলে নিউক্লিয়াস আবিষ্কার জেনে গেলাম আমরা যে 1831 সালে রবার্ট ব্রাউন অর্কিড পাতা থেকে এটা আবিষ্কার করে। সাধারণত একটা থাকে, কোথায় থাকে না বলেছি, কোথায় একাধিক থাকে তাও বলেছি, এবং একাধিক উদ্ভিদ কোষ, একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষকে বলে সিনোসাইট। জিনিসটা খেয়াল করো, সিনোসাইট। আর প্রাণী কোষগুলোকে বলে সিনসাইটিয়াম, আবার কেউ কেউ এটাকে বলে প্লাজমোডিয়াম। তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা দেখতে পাবো যে একটা নিউক্লিয়াস সে তার কোষের ভিতরে কতটুকু স্থান দখল করে থাকে, দ্যাট মিন্স সে তার আয়তন কতটুকু হতে পারে। এবং আমরা শিখব যে একটা নিউক্লিয়াস তার ভৌত স্ট্রাকচার, তার রাসায়নিক স্ট্রাকচার এবং তার কাজ, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তো আসো আমরা পরের একটা স্লাইডে চলে যাচ্ছি। দেখো যে নিউক্লিয়াসের আয়তন কত। আমি যদি বলি যে একটা নিউক্লিয়াসের আয়তন হচ্ছে 10 থেকে 15%, অর্থাৎ টোটাল যে কোষ, সেই কোষের 10 থেকে 15% জায়গা জুড়ে নিউক্লিয়াস থাকবে। কিন্তু মনে রাখবা, যদি শুক্রাণুর নিউক্লিয়াস হয়, এটা কিন্তু ব্যতিক্রম। যদি শুক্রাণুর নিউক্লিয়াস হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে 90% শুক্রাণুর নিউক্লিয়াস 90% জায়গা দখল করে। তার মানে এটা একটা ব্যতিক্রম তথ্য, যে ব্যতিক্রম ধর্মী একটা ইনফরমেশন, যে শুক্রাণুর নিউক্লিয়াস হলে সেটা হচ্ছে 90% স্থান কিন্তু সে নিবে। তুমি এটাকে কি বলতে পারো? শুক্রাণুর মানে নিউক্লিয়াসের আয়তন বলতে পারো যে 90%। ওকে, এখন আসো আমরা শিখব যে এর রাসায়নিক উপাদান। আমরা যদি বলি যে আমাদের নিউক্লিয়াসের রাসায়নিক উপাদান কি কি আছে। আচ্ছা, আমরা ভৌত স্ট্রাকচার পড়ার আগেই রাসায়নিকটা বলে ফেলছি, একটু কারণ আছে। কারণটা হচ্ছে যে নিউক্লিয়াসের
যে রাসায়নিক উপাদান, এটা সবাই তোমরা জানো বা তোমাদের পরিচিত একটা জিনিস। এখানে থাকে মূলত নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন। তাহলে আমাদের নিউক্লিয়াসে কি কি থাকে বলো ভাইয়া? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন, এই দুইটা উপাদান মিলে আমাদের নিউক্লিয়াসটা কিন্তু তৈরি হয়। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে নিউক্লিক অ্যাসিড মানে তো আমরা সকলেই জানি যে নিউক্লিক অ্যাসিড বলতে এখানে ডিএনএ আছে আর তার সাথে অল্প পরিমাণ আরএনএ আছে। দেখো একটা কথা মনে রাখবা, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিক অ্যাসিড তো অবশ্যই থাকে, দুইটাই থাকে, তবে পরিমাণে বেশি কোনটা বলো তো? পরিমাণে বেশি হচ্ছে ডিএনএ, আরএনএর পরিমাণটা একটু কম, মানে একেবারেই কম, সোজা কথা। আর এখানে কিছু প্রোটিন থাকে, বিশেষ করে এখানে হিস্টোন প্রোটিনটাই বেশি থাকে। আরেকটা প্রোটিন এখানে থাকে, যেমন ধরো প্রোটামিন, ঠিক আছে? আরেকটা প্রোটিন এখানে বলছে অল্প পরিমাণ থাকে প্রোটামিন, তবে এখানে বেশি থাকে কোনটা ভাইয়া? এখানে বেশি থাকে হচ্ছে হিস্টোন। মনে রাখবা, ডিএনএ এবং হিস্টোন এই দুইটা আমাদের নিউক্লিয়াসের ভিতরে বেশি থাকে। এদের একটা রেশিও আছে, একটা অনুপাত আছে, হয়তো অনেকেই জানো যে এটার অনুপাত হচ্ছে, এটা যদি 1 ভাগ থাকে এটাও 1 ভাগ, মানে 1:1। অর্থাৎ এমসিকিউতে যদি বলে যে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনের রেশিও কত, তাহলে তুমি বলবো 1:1। ডিএনএ যদি এত শতাংশ থাকে, ওই একই শতাংশ কিন্তু হিস্টোন প্রোটিন থাকতে হবে। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এগুলাই থাকে নাকি আর কিছু থাকে? এখানে আরও অনেক কিছু থাকে, কিছু এনজাইম থাকে, কিছু পানি, কোএনজাইম ইত্যাদি বিভিন্ন উপাদান দিয়ে কিন্তু এটা তৈরি হয়। তাহলে আমরা দেখতে পেলাম তার আয়তন, হ্যাঁ, এই দুটো হচ্ছে আয়তন নিয়ে কথাবার্তা, আর এটা হচ্ছে রাসায়নিক উপাদান নিয়ে কথাবার্তা। আচ্ছা, নিউক্লিয়াসের শেপ কেমন? নিউক্লিয়াসের শেপ বিভিন্ন রকমের আছে, গোলাকার, ডিম্বাকার, বর্তুলাকার, হ্যাঁ, তারপরে বিভিন্ন শেপের নিউক্লিয়াস হয়। সো শেপ নিয়ে আমাদের এত মানে মাথা ব্যথা নাই। মূলত আমরা এখন যেটা পড়াবো আপনাদেরকে সেটা হচ্ছে যে নিউক্লিয়াসের ভৌত গঠন। এটাই আপনাদের রিটেনে আসবে এবং এখান থেকে প্রচুর খুঁটিনাটি এমসিকিউ হবে, যেগুলো আমাদেরকে জানতে হবে। তো চলো আমরা শুরু করি। তো সেক্ষেত্রে আমরা একটা হচ্ছে স্লাইড তোমাদেরকে একটু দেখাবো, একটা ছবি আর কি, জাস্ট তেমন কিছু না, একটা ছবিতে আমরা আসতেছি। হ্যাঁ, এই যে সবাই ছবিটার দিকে একটু লক্ষ্য করো, ছবিটার দিকে একটু সবাই তাকাও, এবং আমরা এই ছবিটা নিয়েই মূলত আজকে কথা বলবো, ঠিক আছে? আমাদের এই ছবিটা নিয়েই মূলত আজকে ডিসকাশন। আমি ছবিটাকে একটু ছোট করে পাশে রেখে দিব। আচ্ছা, আশা করা দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, একটু আমরা ছবিটা একটা কাজ করি, সেটা হলো কি, ছবি আমরা আরেকবার নিই। আচ্ছা, আমরা আরেকবার নিই, একটু আমাদের সময় লাগবে। আমরা একটু ছোট করে ডানে বামে একটু রেখে দিব, ওকে? তাহলে আমাদের মোটামুটি দেখতে সুবিধা হবে এবং এটা সম্পর্কে যে ইনফরমেশনগুলো সেগুলো আমরা পেয়ে যাব, ওকে? ঠিক আছে, আমরা ছবিটা নিয়ে নিলাম। আমরা এখন শিখব হচ্ছে নিউক্লিয়াসের ভৌত গঠন। নিউক্লিয়াসের ভৌত গঠনটা নিয়ে আমরা মূলত এখন কথা বলবো। আচ্ছা, সবাই রেডি? সবাই কিন্তু মনোযোগ দিতে হবে ক্লাসে, হ্যাঁ, ক্লাসে খুবই মনোযোগী হতে হবে, ওকে? নিউক্লিয়াসে কি কি থাকে ভাইয়া একটু দেখেন আপনারা। নিউক্লিয়াসে আমি যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, এই ছবিতে দেখো একটা পর্দা দেখতে পাচ্ছ, একটা আবরণ দেখতে পাচ্ছ। এই যে দেখো, এখানে তোমরা দেখতে পাবা যে এখানে একটা আছে হলো বহিঃপর্দা আর আরেকটা আছে হচ্ছে অন্তঃপর্দা। দুইটা পর্দার কথা বলা হচ্ছে, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। এই যে এইখানে সবুজ কালারের হয়তো দেখা যাচ্ছে। আর নিউক্লিয়াসের সাথে দেখো এক্সটেনশন হিসেবে উপরে একটা জিনিস দেখানো হয়েছে, এটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো ভাইয়া আপনি তো পড়াচ্ছেন নিউক্লিয়াস, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এখানে কোথা থেকে আসবে? একটা বিষয় দেখো, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তার উৎপত্তি কি থেকে হয় সেটা আগে বুঝতে হবে। এটা নিউক্লিয়ার মেমব্রেন থেকে তার উৎপত্তি হয়, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের, সেই জন্য এটার সাথে আছে। দুই আবরণীর মাঝে একটা গ্যাপ থাকবে, যেটাকে বলা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্থান, ওকে? তারপরে দেখো নিউক্লিয়ার রন্ধ্র, অর্থাৎ এই মেমব্রেনের জায়গায় জায়গায় কিছু ছিদ্র আছে, সেই ছিদ্রগুলোকে কি বলা হচ্ছে? নিউক্লিয়ার রন্ধ্র। আমি এগুলো সব বিস্তারিত পড়াচ্ছি একটু পরে। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে নিউক্লিয়াসের ভিতরে কিছু হলুদ ম্যাটেরিয়ালস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার ছবিতে, এইগুলাকে মূলত বলছে নিউক্লিওপ্লাজম। এটা একটা অর্ধতরল স্বচ্ছ একটা বস্তু যেটা নিউক্লিয়াসের ভেতরে থাকে। আর এই যে প্যাঁচানো যে উপাদানগুলো দেখতেছ, এগুলাকে বলে ক্রোমাটিন তন্তু। সেটা আবার দুই রকমের আছে, একটা হলো ইউক্রোমাটিন আর একটা আছে কি ভাইয়া বলো তো? হেটারোক্রোমাটিন। ইউক্রোমাটিন এবং হচ্ছে হেটারোক্রোমাটিন।
তাহলে আমাদের কাজ হবে যে ছবিটাকে ঝটপট আঁকানো, আর একদম এখানে একটা গোল গাঢ় অংশ দেখতেছো, এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। ওকে, সো আমরা এই ছবিটা সুন্দরভাবে অঙ্কন করব। এখন যখন আমরা একটা কিছুর বর্ণনা দিব, অবশ্যই ছবিটা কিন্তু আমাদেরকে মোটামুটি খুব সুন্দর হতে হবে। ওকে, ছবিটা মোটামুটি একটা সুন্দর হতে হবে। আচ্ছা, আমি একটু ছবিটাকে নড়াই ফেললাম মনে হচ্ছে, আগের পজিশনে থাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমরা যে কাজটা করলাম আগের পজিশনে রেখে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভৌত গঠন। আচ্ছা, ভৌত গঠনের শুরুতেই আমরা যে কথাটা মনে রাখবো সেটা হচ্ছে আবরণী। প্রথমে আমরা বলবো হচ্ছে আবরণী। আচ্ছা ভাইয়া, বলবা যে এটা হলো দ্বিস্তরী, এটা হচ্ছে দ্বিস্তরী, ঠিক আছে? এটা একটা দ্বিস্তরী, তবে দুইটা পর্দা একসাথে করে কিন্তু থাকে। আচ্ছা, এটা আরেকটা কথা মনে রাখবা যে এখানে হলো, এটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা এটা হচ্ছে তৈরি। ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা এটা কিন্তু গঠিত। ওকে, তাহলে আবরণী সম্পর্কে তোমাকে কি কি ইনফরমেশন জানতে হচ্ছে একটু দেখো। আবরণী সম্পর্কে তোমাকে কি কি ইনফরমেশন জানতে হচ্ছে একটু দেখো। প্রথমেই বলবা যে এটা হচ্ছে দ্বিস্তরী, তারপর বলবা এটা ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা তৈরি। 1 নম্বর পয়েন্ট এটা বললাম। 2 নম্বর পয়েন্ট, এরপরে কি বলবা, এই যে আবরণীটা দেখতেছো, এই আবরণীতে কিছু কিছু জায়গাতে ছিদ্র আছে। হ্যাঁ, আবরণীতে কিছু ছিদ্র আছে, এই ছিদ্রগুলোর নাম হলো নিউক্লিয়ার রন্ধ্র। এদেরকে আমরা বলছি নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে কি বলতো ভাইয়া? রন্ধ্র মানে ছিদ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এখন এই নিউক্লিয়ার রন্ধ্রটা, এর ফাংশনটা কি, এর কাজটা কি? এখানে মনে রাখবা যে এই নিউক্লিয়ার রন্ধ্রের ভিতরে এখানে 8টি প্রোটিন গ্র্যানিউল থাকে। আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে আরেকটা ছবি দেখাচ্ছি, সেই ছবিতে তোমরা দেখতে পাবা 8টা প্রোটিন গ্র্যানিউল থাকে, ছোট ছোট প্রোটিন এখানে থাকে, 8টা প্রোটিন থাকে। আর এই নিউক্লিয়ার রন্ধ্রের কাজ হচ্ছে যে নিউক্লিয়াসের ভেতর থেকে অনেক বস্তু নিউক্লিয়াসের বাইরে মানে সাইটোপ্লাজমে যায়, আবার সাইটোপ্লাজম থেকে অনেক বস্তু ভেতরে আসে। এই যে আসা যাওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে এই নিউক্লিয়ার রন্ধ্র কিন্তু কন্ট্রোল করে থাকে। আর এই নিউক্লিয়ার রন্ধ্রের একটা ব্যাস তোমাদের বইপত্রে থাকতে পারে, সেটা হচ্ছে 9 ন্যানোমিটার। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস হচ্ছে 9 ন্যানোমিটার। ওকে, আচ্ছা এখন আমি যদি বলি এই যে 8টা প্রোটিন, এর ভিতরে এই 8টার মধ্যে আবার একটা বড় প্রোটিন আছে যেটাকে বলে ট্রান্সপোর্টার, এবং এই ট্রান্সপোর্টার প্রোটিনের চারপাশ দিয়ে ছোট ছোট প্রোটিনগুলো থাকে, এগুলোকে আমরা ইউনিট প্রোটিন বলে থাকি, বা কোনো কোনো বইতে সাব ইউনিট প্রোটিন বলেছে। তো এই যে 8টা প্রোটিন, এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্রের সাথে কিন্তু এটা চারপাশে কিন্তু থাকে। আমরা কিছুক্ষণ পরে একটা ছবিতে দেখব। আচ্ছা, এই আবরণীর কাজটা কি ভাইয়া? এই আবরণীর কাজটা কি? দেখো, নিউক্লিয়ার রন্ধ্র বা মানে নিউক্লিয়ার যে আবরণী, তার কাজগুলো কি? 1 নম্বর কাজ হচ্ছে নিউক্লিয়াসকে একটা নির্দিষ্ট আকৃতি দিচ্ছে। হ্যাঁ, নিউক্লিয়াসের নির্দিষ্ট আকৃতি প্রদান। 1 নম্বরে হচ্ছে বলবেন আপনারা নিউক্লিয়াসের নির্দিষ্ট কি প্রদান? আকৃতি প্রদান। ওকে, আকৃতি প্রদান। আচ্ছা, 2 নম্বরে কি বলবেন? বলবেন যে নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে। সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে। হ্যাঁ, নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে। সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে, এটা একটা কাজ। আর আরেকটা কাজ এখানে তুমি উল্লেখ করতে পারো, সেটা হচ্ছে এখানে যে নিউক্লিয়ার রন্ধ্রটা আছে, সেই নিউক্লিয়ার রন্ধ্রটা কি করে ভাইয়া? নিউক্লিয়ার রন্ধ্রটা হচ্ছে বিভিন্ন বস্তুর আদান প্রদান, অর্থাৎ ধরো ভেতর থেকে কোনো বস্তু বাইরে, বাইরে থেকে কোনো বস্তু ভেতরে গেল, সেই বিষয়গুলো কিন্তু তারা মেনটেন করে। অত কিছু আমি লিখলাম না, তোমরা এটা পারবা। তাহলে এখানে কি কি জানলাম? আবরণীটা দ্বিস্তরী, ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। এটা কোনো কোনো বইতে আবার বলছে লিপোপ্রোটিন দিয়ে তৈরি, তবে বেশিরভাগ বইতে ফসফোলিপিডই আসছে। তারপরে বলছে যে এটা নিউক্লিয়ার রন্ধ্র নামক কিছু ছিদ্র থাকে, যার ব্যাস 9 ন্যানোমিটার। এখানে 8টা প্রোটিন থাকে, সব থেকে বড়টাকে বলে ট্রান্সপোর্টার। আমি কিছুক্ষণ পরে একটা ছবি দেখাচ্ছি তোমাকে। আর এর কয়েকটা কাজ আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে আসো, এই যে ট্রান্সপোর্টার বা এটা নিয়ে যে কথা হচ্ছে, সেটা নিয়ে আমি একটু তোমাদেরকে কথা বলি। সম্ভবত এটাই হবে, হ্যাঁ এটাই। ওকে, এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার রন্ধ্র সম্পর্কে একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। এটাই হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। এটা হচ্ছে নিউক্লিয়ার রন্ধ্র। আর এই যে দেখো, এটা একটা আবরণী, এটা একটা আবরণী, দ্বিস্তরী যে আবরণীর কথা আমরা বলছি। আর এখানে যে সব থেকে বড় প্রোটিনটা তুমি দেখতেছো, সব থেকে বড় প্রোটিন এই যে এটা, সব থেকে বড় প্রোটিন, এখানে বলেছে প্রোটিন গ্র্যানিউল। এটাই মূলত হচ্ছে ট্রান্সপোর্টার। এটা হচ্ছে ট্রান্সপোর্টার, এবং তার চারপাশে ছোট 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 অনেকগুলো প্রোটিন থাকে।
হ্যাঁ, এবং এরা এখানে কিছু ফিলামেন্ট বা তন্তু দেখা যায়। আর এই পাশে এই যে এটা একটা প্রোটিন দেখতে পাচ্ছ, এগুলো একটা প্রোটিন দেখতে পাচ্ছ, হ্যাঁ, এগুলোকে অ্যাঙ্কার প্রোটিনও বলে। এগুলো তোমাদের দরকার নাই, জাস্ট এমনি জানার জন্যই বলতেছি আর কি। তার মানে এই যে মাঝখানেরটা বড়টা এটাকেই বলা হচ্ছে ট্রান্সপোর্টার, আর চারপাশে থাকবে হলো ছোট ছোট যে প্রোটিনগুলো, ঠিক আছে। এটা অতটা তোমাদের জন্য মানে খুব যে বেশি দরকার এমনও না, তারপর জানার জন্য বললাম। তাহলে নিউক্লিয়ার যে আবরণী সেটা কিন্তু আমাদের ডান। এখন আসো ভাইয়া আমরা চলে যাই ভেতরে। ভেতরে গেলে আমরা কি কি পাবো? সর্বপ্রথম আমরা পাবো একটা লিকুইড, তার নাম নিউক্লিওপ্লাজম। এই যে ভেতরে যে দানা দানা ছোট ছোট তরল উপাদানগুলো দেখতেছো, একটু স্বচ্ছ টাইপের অর্ধ তরল যে উপাদানগুলো, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে আমরা এখন যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আসো, নিউক্লিওপ্লাজম সম্পর্কে যদি বলতে হয় তাহলে তার সম্পর্কে আমাদেরকে কয়েকটা কথা আগে উল্লেখ করতে হবে। নিউক্লিওপ্লাজম সম্পর্কে আমাদেরকে কয়েকটা কথা উল্লেখ করতে হবে ভাইয়া, সবাই খেয়াল করো। নিউক্লিওপ্লাজম, আচ্ছা কি বলবো আমরা? শুরুতে আমরা বলে নিব যে এটা একটা অর্ধতরল, ওকে, এটা একটা অর্ধতরল, তারপর হচ্ছে স্বচ্ছ, হ্যাঁ, একটা উপাদান যেটা আমাদের নিউক্লিয়াসের ভিতরে পাওয়া যায়, হ্যাঁ। এবং এর আরেকটা নাম আছে, সম্প্রতি রাজশাহী বোর্ডে মনে হয় এইটা আসছিল যে নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। এর আরেকটা নাম কি বলো ভাইয়া? ক্যারিওলিম্ফ। এটা কিন্তু আমাদের রাজশাহী বোর্ডে আসছিল। আচ্ছা, এই যে নিউক্লিওপ্লাজম, প্লাজম শব্দের মানেই তো হচ্ছে তরল, অর্থাৎ একটা তরল বস্তুকে আমরা কিন্তু বোঝাচ্ছি মূলত। তো নিউক্লিওপ্লাজম সম্পর্কে যদি আমরা বলতে চাই, যেখানে মোটামুটি এর এটা হচ্ছে একটা অর্ধতরল, একটা স্বচ্ছ উপাদান, এবং এর আরেকটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। তো ভাইয়া এর ফাংশন কি, এর কাজ কি? এর কাজ কি জানেন? এর প্রথম কাজ হচ্ছে ক্রোমাটিন তন্তুকে ধারণ করা। তোমরা জানো যে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু বলে একটা উপাদান থাকে, ক্রোমাটিন তন্তু ধারণ। আমরা কিছুক্ষণ পরেই সেই ক্রোমাটিন তন্তু সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এর আরেকটা কাজ হচ্ছে নিউক্লিওলাসকে ধারণ করা। এর আরেকটা কাজ হচ্ছে নিউক্লিওলাসকে ধারণ করে, ওকে। আরেকটা কাজ আছে নিউক্লিওপ্লাজমের, এনজাইমের মূল ক্ষেত্র হিসেবে এটা কাজ করে। এনজাইমের মূল ক্ষেত্র, বা বলতে পারো যে এখানে এনজাইম রিলেটেড কিছু কাজ এর আছে, এনজাইমের মূল ক্ষেত্র হিসেবে কাজ করে। তাহলে আমরা মোটামুটি 3টা কাজ এখানে জানতে পারলাম: ক্রোমাটিন তন্তু ধারণ, নিউক্লিওলাসকে ধারণ করা, এনজাইমের মূল ক্ষেত্র হিসেবে কাজ করা, এবং এটা একটা অর্ধতরল, একটা স্বচ্ছ উপাদান, এবং এর আরেকটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। জাস্ট এই ইনফরমেশনগুলো মনে রাখলে কিন্তু হয়ে যায়। ভাই এখন আসেন আমরা যেটা পড়বো এখানকার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, তার নাম হচ্ছে নিউক্লিওলাস। তোমরা যে ছবিটা দেখলা কিছুক্ষণ আগে, ওই ছবিতে দেখো একটা গাঢ়, একটা উজ্জ্বল একটা অংশ দেখা যাচ্ছে, ওটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। তোমরা করবা কি, এই লেখাগুলা খুব সুন্দরভাবে মাঝে মাঝে একটু থামিয়ে, ভিডিওটাকে থামিয়ে এগুলা নোট করবা, খাতায় সুন্দরভাবে নোট করবা, ওকে। আচ্ছা, এখন আসো আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে নিউক্লিওলাস। ঠিক আছে, তাহলে আমরা নিউক্লিওলাস সম্পর্কে কি জানবো? দেখো, নিউক্লিওলাস। আচ্ছা ভাইয়া, নিউক্লিওলাসটা কি? বলবা যে এটা দেখতে কিন্তু গাঢ়, হ্যাঁ, তার পাশাপাশি হচ্ছে গোলাকার, তারপরে হচ্ছে তুমি বলবা যে এটা একটু উজ্জ্বল। মানে তুমি যখন মাইক্রোস্কোপে দেখবা, নিউক্লিয়াসের একদম মানে মাঝখানে টাইপের থাকে, একটা গাঢ় গোলাকার একটা উজ্জ্বল অংশ দেখা যায়, সেটাই মূলত হচ্ছে নিউক্লিওলাস। আচ্ছা, নিউক্লিওলাস সম্পর্কে যদি আমরা বলি, তো এটা আসলে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গায় এটা যুক্ত থাকে, বা ক্রোমাটিনের একটা নির্দিষ্ট জায়গাতে এটা কিন্তু যুক্ত থাকে, হ্যাঁ, যেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন, NOR বলা হয়। এটা হচ্ছে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ, এই জায়গাতে নিউক্লিওলাসটা কিন্তু যুক্ত থাকে। তাহলে বলবা যে নিউক্লিওলাস এটা হচ্ছে ক্রোমাটিন তন্তুর নির্দিষ্ট স্থানে যুক্ত থাকে, ঠিক আছে, নির্দিষ্ট স্থানে যুক্ত থাকে, রাইট। তো যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে, বা যে ক্রোমাটিন তন্তুর সাথে, এই ভালো করে বুঝতে হবে কিন্তু এটা, হ্যাঁ,
এই যে দেখো একটা নির্দিষ্ট ক্রোমাটিন তন্তুর সাথে এটা যুক্ত থাকবে। এইটাকে আমরা কি বলি জানো? এই ক্রোমাটিনটাকে আমরা বলি, বা এই ক্রোমোজোমটাকে আমরা বলি স্যাট ক্রোমোজোম। এটাকে আমরা বলি হচ্ছে স্যাট ক্রোমোজোম। আচ্ছা, স্যাট ক্রোমোজোম অর্থাৎ যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাসটা যুক্ত থাকবে একটা নির্দিষ্ট স্থানে, ওটাকেই বলা হবে স্যাট ক্রোমোজোম। এবং এটা দেখতে কিছুটা গাঢ়, গোলাকার এবং উজ্জ্বল। ওকে, আচ্ছা, এখন আমরা যদি বলি যে এই নিউক্লিওলাস, হ্যাঁ, তার ফাংশনটা কি, মানে তার কাজটা কি, তো ভাইয়া এর কিন্তু অনেকগুলো কাজ আছে। তার মধ্যে 1 নম্বর যে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হলো কি, দেখো এটা নিউক্লিওটাইড, এখানে প্রচুর নিউক্লিওটাইড থাকে, নিউক্লিওটাইডের ভান্ডার। এটা হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার। আই থিঙ্ক তোমরা নিউক্লিওটাইড সম্পর্কে 9, 10-এ পড়েছো। নিউক্লিওটাইড হলো 3টা জিনিসের মিশ্রণ। একটা হলো পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেজ, আর একটা হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, মানে অজৈব ফসফেট। এই 3টা জিনিসকে একসাথে বলে নিউক্লিওটাইড। সামনে আমরা যখন ডিএনএ নিয়ে আলোচনা করব বা নিউক্লিক অ্যাসিড পড়াবো তখন কিন্তু এগুলো সম্পর্কে আরও বিস্তারিত আসবে। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে এখানে প্রচুর নিউক্লিওটাইড আছে। 2 নম্বর হচ্ছে আরএনএ সংশ্লেষণ। ঠিক আছে, আরএনএ সংশ্লেষণ। পাশাপাশি নিউক্লিওটাইড কিন্তু আরেকটা কাজও ভাইয়া করে থাকে, সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ। মানে যেহেতু আরএনএ থাকবে, আর তোমরা নিশ্চয়ই জানো যে আরএনএ প্রোটিনের সাথে রিলেটেড, সো এখানে প্রোটিন সংশ্লেষণ হবে। তাহলে এটা আমরা পেরে গেলাম। আর আরেকটা কথা আমি একটু আপনাদেরকে বলি, এটা মোটামুটি 1781 সালের দিকে একজন বিখ্যাত বিজ্ঞানী, তার নাম ছিল ফন্টানা, দেখবা তোমাদের বইতে এটা পেয়ে যাবা, এটা কিন্তু আবিষ্কার করে এই নিউক্লিওলাস। হয়ে গেল। এখন লাস্ট এখানকার ইম্পর্টেন্ট যে জিনিসটা আমি তোমাদের সাথে আলোচনা করব, তার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার, যেটা বলা হচ্ছে যে একটা নিউক্লিয়াসের প্রধান উপাদান বলা যায়, বললে ভুল হবে না। অর্থাৎ এটা না থাকলে নিউক্লিয়াসের কোনো দাম নাই। ওকে, তাহলে আমরা এখন চলো শিখব ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু। আচ্ছা, সব মিলায়ে আমি নিউক্লিয়াসের টোটাল 4টা পার্ট নিয়ে কথা বললাম। হ্যাঁ, কয়টা পার্ট নিয়ে কথা বললাম? 4টা। 4টার ভিতরে একটা হলো আবরণী, 2 নম্বরটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, 3 নম্বরটা নিউক্লিওলাস, এবার 4 নম্বরটা হচ্ছে ক্রোমাটিন তন্তু। তন্তু মানে তো ফাইবার। ওকে, আচ্ছা, এটা কি, এটা কখন পাওয়া যায়, কখন দেখা যায়? আচ্ছা, নিশ্চয়ই তোমাদের এই শব্দটার সাথে পরিচয় আছে, ইন্টারফেজ। কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায়ে ইন্টারফেজ বলা হয়। কোষ বিভাজন চ্যাপ্টারে গেলে পাবা। মনে রাখবা, কোষ বিভাজনের ইন্টারফেজ দশায়, হ্যাঁ, কোন দশায়? ইন্টারফেজ দশায়। বলবা যে নিউক্লিয়াসে যে তন্তুগুলো দেখা যায়, সূক্ষ্ম তন্তু, মনে রাখবা সূক্ষ্ম তন্তু, নিউক্লিয়াসে একটা সূক্ষ্ম তন্তু দেখা যায়, তো সেটাই মূলত নিউক্লিয়ার ক্রোমাটিন তন্তু। হ্যাঁ, এটাকে আমরা বলছি ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন ফাইবার। তাহলে আরেকবার একটু ক্লিয়ার করি, ইন্টারফেস দশায় নিউক্লিয়াসে যে তন্তুগুলো দেখা যায়, সূক্ষ্ম সূক্ষ্ম যে তন্তুগুলো দেখা যায়, সেগুলোই হচ্ছে ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু এর একটা বিশেষত্ব আছে ভাইয়া, আপনাদেরকে মনে রাখতে হবে। ক্রোমাটিন তন্তুর একটা বিশেষত্ব আছে ভাইয়া। কি বিশেষত্ব? এ হলো রঞ্জক ধারণ ক্ষমতা এর আছে। হ্যাঁ, এ কি ধারণ করতে পারে? রঞ্জক ধারণ করতে পারে। তো যখন সে রঞ্জক ধারণ করতে পারে তখন কিন্তু তার নাম হয়ে যায় ক্রোমোজোম। এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, ক্রোমাটিন তন্তু রঞ্জক ধারণ করতে পারলে তখন তোমরা এটাকে কি বলো? ক্রোমোজোম। তোমরা নিশ্চয় ক্রোমোজোম পড়েছো, এবং ক্রোমোজোমের ওখানে দেখবা লেখা থাকে যে ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা আছে। অর্থাৎ এই ক্রোমাটিন তন্তু একটা রং ধারণ করতে পারে। হ্যাঁ, রং ধারণ করে সে কিন্তু কালারফুল হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। তো এখন আসো, এই ক্রোমাটিন তন্তুর উপাদান কি? আমি যদি বলি যে ক্রোমাটিন তন্তুর ভিতরে কি কি আছে, ক্রোমাটিন তন্তুর মূল উপাদান হচ্ছে এখানে ডিএনএ, আর তার সাথে হলো হিস্টোন প্রোটিন। ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। আমরা শুরুতেই রাসায়নিক উপাদান যখন পড়াইলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম যে ক্রোমাটিন তন্তুর মূল উপাদান হচ্ছে ডিএনএ আর হচ্ছে হিস্টোন প্রোটিন। এখানে আরএনএও থাকে, অন্যান্য উপাদানও থাকে, তবে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন বেশি থাকে, মোস্ট অফ দি 90%-এর উপরে। অর্থাৎ এখানে 90%-এরও বেশি হচ্ছে এই দুটো উপাদান থাকে। এখন আমি যদি বলি যে হচ্ছে এই যে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু, এরা আসলে, আচ্ছা বলো তো ভাইয়া, ডিএনএ থাকবে তার মানে নিশ্চয় এই ক্রোমাটিন তন্তুর ভিতরে কি আছে? জিন আছে না?
অবশ্যই জিন আছে, কারণ আমরা জানি যে ক্রোমোজোম, তার ভিতরে ডিএনএ, ডিএনএর ভিতরে জিন আছে, এবং এই জিন দিয়ে কিন্তু বংশগতীয় বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশে যায়। আচ্ছা, আরেকটা কনসেপ্ট তোমাদেরকে একটু শিখে রাখতে হবে ভাইয়া, একটু খেয়াল করো সবাই। এই ক্রোমাটিন ফাইবার এরা কিন্তু দুই রকমের হয়, ক্রোমাটিন তন্তু দুই রকমের হয়। একটাকে বলে হচ্ছে হেটারোক্রোমাটিন, একটাকে আমরা বলছি হেটারোক্রোমাটিন, আর আরেকটাকে আমরা বলছি হলো ইউক্রোমাটিন, রাইট? হেটারোক্রোমাটিন এবং হচ্ছে আরেকটার নাম কি বলো? ইউক্রোমাটিন। দুইটা শব্দ পেয়েছি আমরা, হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। নিউক্লিয়াসের ভিতরে দেখবা যে ক্রোমাটিন ফাইবারগুলো একটু বেশি পেঁচানো, মনে রাখবা এরা হচ্ছে বেশি পেঁচানো, আমি এভাবে বলি, যেটা হচ্ছে অধিক বা বেশি পেঁচানো, যেগুলো খুবই পেঁচানো টাইপের, সেগুলো হচ্ছে হেটারোক্রোমাটিন। আরেকটা বিষয়, এখানে নর্মালি কোনো সক্রিয় ডিএনএ বা জিন থাকে না। হ্যাঁ, এখানে কোনো সক্রিয় ডিএনএ বা জিন এখানে থাকে না, এটা মনে রাখতে হবে। কিন্তু এখানে কোনো সক্রিয় ডিএনএ বা জিন থাকে না। ভাই সক্রিয় মানে কি? ধরো তোমরা নিশ্চয়ই এটা জানো যে আমাদের বডিতে জিন অনেক আছে, হিউম্যান বডিতে জিন অ্যারাউন্ড বলছে প্রায় 40-50 হাজারের মতো জিন আছে। তো আমাদের শরীরে তো সব জিন সক্রিয় না, তাই না? তো যেগুলো সক্রিয় না, নিশ্চয়ই তারা নিষ্ক্রিয় অবস্থায় আছে, তাহলে এখানে সক্রিয় ডিএনএ বা জিন থাকবে না, এটা অধিক পেঁচানো, এটার নাম হলো হেটারোক্রোমাটিন। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম আছে না, এক্স এবং ওয়াই ক্রোমোজোম তোমরা নিশ্চয়ই জানো, এক্স ও ওয়াই ক্রোমোজোম, এখানে যে ডিএনএ বা জিনগুলো থাকে তারা হচ্ছে হেটারোক্রোমাটিন। অর্থাৎ এক্স এবং ওয়াই ক্রোমোজোম যেগুলো, সেগুলো কিন্তু হেটারোক্রোমাটিন দিয়ে তৈরি। আর আরেকটা কথা মনে রাখবা, ইউক্রোমাটিন এটা হলো একটু কম পেঁচানো, এটা হচ্ছে কম পেঁচানো, এটা কম পেঁচানো। এবং আরেকটা ইনফরমেশন মনে রাখবা যে এখানে সক্রিয় জিন বা ডিএনএ থাকে, ঠিক আছে? এখানে সক্রিয় ডিএনএ বা জিন থাকবে থাকবে ওকে। তাহলে ইউক্রোমাটিনটা কম পেঁচানো, এখানে সক্রিয় ডিএনএ বা জিন থাকে। তাহলে আমরা ক্রোমাটিন ফাইবার সম্পর্কে যা যা বললাম ইনফরমেশনগুলো আরেকবার আসো আমরা রিভাইজ করি। তাহলে যদি কেউ বলে যে ক্রোমাটিন ফাইবার প্রথম কখন দেখা গেল, ইন্টারফেজ দশায়, রাইট? তারপরে ইন্টারফেজ দশার পরে তোমরা জানো যে প্রোফেজ শুরু হয়, তারপরে প্রোমেটাফেজ। এই ধাপগুলাতে কি হয়, ওই জল বিয়োজন করে ক্রোমোজোমগুলা, ক্রোমাটিন তন্তুগুলা পেঁচায় পেঁচায় রং ধারণ করে, তখন তার নাম হয়ে যায় ক্রোমোজোম। তাহলে মূলত ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম। আচ্ছা, এবার বলো যে এটার উপাদান হলো দুইটা, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন। এখানে জিন আছে, আর ক্রোমাটিন তন্তু দুই রকমের আছে, হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। এটা কম বেশি পেঁচানো, ওটা কম পেঁচানো। এখানে সক্রিয় ডিএনএ থাকে না, ওখানে থাকে। এবং এটা মূলত আমাদের যে এক্স এবং ওয়াই ক্রোমোজোম, সেগুলো হচ্ছে হেটারোক্রোমাটিন, রাইট? এখন কেউ যদি তোমাকে বলে ভাইয়া যে দু একটা কাজ বলো, যে হচ্ছে এটার কাজ কি, এটার কাজ তার বলতে হবে, বলো। আমরা যদি বলি যে এটার কাজ কি, এক নম্বর কাজ কি? এক নম্বর কাজ হলো যে তুমি যদি বলো বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং বাহক, ঠিক আছে? বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং বাহক। বংশগতীয় বৈশিষ্ট্য তো বুঝো, অর্থাৎ জিন, ডিএনএ। হ্যাঁ, অর্থাৎ তোমরা নিশ্চয়ই এটা জানো যে ডিএনএ বা জিন এগুলো কার ভিতরে আছে? এই ক্রোমোজোম বা ক্রোমাটিন তন্তুর ভিতরে আছে। সো সেটা পিতামাতা থেকে সন্তান তাদের দেহে বা পরবর্তী বংশে চলে যাচ্ছে। তারপরে এখানে আরেকটা ইনফরমেশন তুমি অ্যাড করতে পারো, সেটা হচ্ছে যে মিউটেশন ও প্রকরণ বা ভ্যারিয়েশন, যেটাকে বলে প্রকরণে ভূমিকা পালন করে। দ্যাট মিনস জেনেটিক মিউটেশন সম্পর্কে নিশ্চয়ই আপনাদের সকলের আইডিয়া আছে, যে জিনের ভিতরে যে পরিবর্তনগুলো হয়, সেই মিউটেশন বা নতুন নতুন যে প্রজাতি আমরা দেখতে পাচ্ছি ক্রসিং ওভারের মাধ্যমে ক্রোমোজোমের ভিতরে, এইগুলা কিন্তু এই ক্রোমাটিন তন্তু আছে বলেই সম্ভব, ঠিক আছে? তাহলে মোটামুটি আমাদের নিউক্লিয়াস সম্পর্কে একটা আলোচনা হলো। আশা করি তুমি যদি এইগুলা মনে রাখতে পারো। আমি শুরুতেই পড়িয়েছি যে নিউক্লিয়াসের সংখ্যা, আবিষ্কার, আয়তন, ওকে, তারপর রাসায়নিক উপাদান, তারপরে ভৌত গঠন। মূলত ভৌত গঠন আসলে ওই যে প্রথম যে ছবিটা দেখাইলাম নিউক্লিয়াসের, এই ছবিটা ভালো করে আঁকবা। আঁকানোর পরে তার 4টা পয়েন্ট ব্যাখ্যা দিবা। আবরণী, তারপরে দিবা হচ্ছে নিউক্লিওপ্লাজম, যার আরেকটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ, তারপরে নিউক্লিওলাস, এর লাস্টে আমি বলেছি হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা ক্রোমাটিন তন্তু। তো এভাবে যদি পড়তে পারো তাহলে আর এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষা আসলে ইনশাল্লাহ তুমি সেটা সলভ করে আসতে পারবা। তো আজকে আমরা বেশি আর কথা বলবো না, এ পর্যন্তই থাকবে। এর পরবর্তীতে আমরা হয়তো ক্রোমোজোমের উপরে ক্লাস আপলোড দিব।
তো সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকো, ভালো থাকো, খোদা হাফেজ।